welcome to my channel class 12 history tutorial। আমি আজকে এই ক্লাসে আমার চ্যানেলে আমার প্রিয় সকল ছাত্রছাত্রী এবং আমার প্রিয় ভিউয়ার্সদের আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা ক্লাস 12 হিস্ট্রি টিউটোরিয়াল ক্লাসে আমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ এই অধ্যায়টি নিয়ে ওই অধ্যায়ের কয়েকটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নিই আমাদের সংসদের নির্ধারিত পাঠ্যসূচি কি আছে, সেটা দেখে নিয়ে আমরা মূল আলোচনায় আসি। চলো, প্রথম অধ্যায় আছে আমাদের অতীত স্মরণ। অতীত স্মরণে আমাদের কি আছে? অতীত স্মরণে আমাদের আছে অতীত কল্পনা, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য। এই যে 5টি অতীত কল্পনা আছে। তারপরে কি আছে? অতীতের উত্তরাধিকার, ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ, দেশীয় ইতিহাস চর্চা। আর কি আছে? ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসাবে জাদুঘর, জাদুঘরের বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘরের প্রকারভেদ, ব্যক্তিগত সংগ্রহ। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মধ্যে আমরা তার আগে দেখে নিই আমাদের বিগত বছরগুলিতে কোন প্রশ্নগুলি এসেছে। তার মধ্যে এসছে এই যে অতীত কল্পনা যে 5টি বিষয় আছে, এই যে অতীত কল্পনা যে 5টি বিষয় আছে, এখান থেকে আমাদের প্রশ্ন এসছে বিগত বছরগুলিতে। পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অথবা পেশাদারী শাখা হিসাবে এবং অপেশাদারী ইতিহাসের সঙ্গে পার্থক্য। এছাড়া এসছে জাদুঘর। জাদুঘর বলতে কী বোঝো? জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। অথবা জাদুঘর বলতে কী বোঝো? জাদুঘরের বিভিন্ন কার্যাবলীগুলি আলোচনা করো। এইগুলি আমাদের এসছে বিগত বছরগুলিতে। তো এবছর 2020 সালে আমাদের যে প্রশ্নটি এসছে সেটির ওপর আমরা একবার চোখ রাখি। 2020 সালের প্রশ্ন আমাদের 2020 সালে আমাদের প্রথম অধ্যায় থেকে এসছে পেশাদার ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য কী। তাহলে এবারে যদি এই প্রশ্নটা আমরা একটু কম পড়ি তাহলে আমাদের বেশি বেশি পড়তে হবে যেগুলোর ওপর এই যে 5টি অতীত কল্পনা আছে বা জনশ্রুতি, এই 5টি অতীত কল্পনাকে আমাদের ওপর জোর দিতে হবে। আর জোর দিতে হবে জাদুঘরের ওপর। এই দুটো বিষয়কে আমাদের এবার একটু বেশি করে পড়তে হবে। অন্য সবগুলোও পড়তে হবে, অন্য সবগুলো আমরা কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলোই পড়তে হবে, কিন্তু এই দুটোকে আমরা একটু বেশি করে পড়ব পরীক্ষা প্রস্তুতি হিসাবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে শুরু করি আমরা আমাদের আজকের অধ্যায়ের পাঠ। প্রথমে আমরা পড়ব জনশ্রুতি। জনশ্রুতি বলতে কি বুঝি তার একটা ছোট্ট একটু ধারণা আমরা জেনে নিই খুব সংক্ষেপে, কারণ ভিডিও বেশি বড় করা যাবে না। আর আমার সকল প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। এটা তোমাদের যথেষ্ট কাজে আসবে বলে আমি আশা রাখি। এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই কাছে এটা শেয়ার করে দেবে, তাদের সবাই যদি একটু উপকার পায়। এবং যত বেশি সাবস্ক্রাইব করবে আমি আরও ভিডিও বানাতে এবং আরও পরবর্তী পাঠগুলো দিতে উৎসাহ করব। ধন্যবাদ সবাইকে। চলো শুরু করা যাক আজকের পাঠ। তাহলে অতীত স্মরণে আমাদের প্রথম অধ্যায় অতীত স্মরণে আমরা প্রথমে শুরু করি জনশ্রুতি। জনশ্রুতি কি, এটা ছোট্ট বা অতীত কাহিনীগুলি কি আমরা ছোট্ট একটা ধারণা নেই। দেখো, স্মৃতি আমাদের কাছে খুব মধুর। প্রতিটি মানব সভ্যতারই অতীতের বিভিন্ন কাহিনী মধুর স্মৃতির পথ বেয়ে বংশ পরম্পরায় পরবর্তী যুগে পৌঁছায়। তা দিয়েই প্রতিটি মানব সমাজের অতীত ইতিহাস রচিত হয়। মানব সমাজের অতীত ইতিহাসের এইসব ঘটনা ও কাহিনীর বিবরণ যুগের পর যুগ অতিক্রম করে নানা পদ্ধতিতে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের সমাজে প্রবাহিত হয়। এই পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হলো পৌরাণিক কাহিনী, কিংবদন্তি,
লোককথা, স্মৃতিকথা, এই সমস্ত বিভিন্ন আছে, বিভিন্ন জনশ্রুতিগুলো আছে। তাহলে জনশ্রুতিটা কি আরো ভালো করে বললে, তোমাদের ভাষায় যদি বলা যায়, দেখবে অনেক সময় দাদু, ঠাকুমা, পিসিমা এরা আমাদের নাতি নাতনির কাছে বিভিন্ন রাজার কাহিনী, রূপকথার কাহিনী, এগুলো আমাদের এক রাজা ছিল, তার 2 কন্যা ছিল, 3 রানী ছিল, এই যে বিভিন্ন কাহিনীগুলো আমাদের কাছে শোনাতেন। এইগুলো বংশ পরম্পরায় আমাদের মুখে 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 চলে আসছে এই কাহিনীগুলো। এইগুলোই হচ্ছে জনশ্রুতি। যে এই কাহিনীগুলো এখন আমাদের কাছে ইতিহাস রচনার ভীষণভাবে একটি উপাদান হিসাবে কাজে দিচ্ছে। এগুলোই হচ্ছে আমাদের কাছে জনশ্রুতি। এই জনশ্রুতির কতগুলো প্রকারভেদ আছে, আমরা এখান থেকে শুরু করবো আজকের পাঠটা। জনশ্রুতি মূলত 5টি ভাগ আছে। এই জনশ্রুতি 5টি ভাগের মধ্যে প্রথমত রয়েছে পৌরাণিক কাহিনী, তারপরে রয়েছে কিংবদন্তি, যেটাকে বলছে লিজেন্ড। পৌরাণিক কাহিনীকে বলছে মিথস, দ্বিতীয়ত হচ্ছে কিংবদন্তি লিজেন্ড, তৃতীয়ত লোককথা বা ফোক টেলস, চতুর্থত স্মৃতিকথা বা মেমোরিজ, পঞ্চমত হচ্ছে মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশন। এই 5টি জনশ্রুতি আমাদের পাঠ্যসূচির অন্তর্গত, বা জনশ্রুতিকে এই 5টি প্রধান ভাগে ভাগ করা হয়। এই 5টি ভাগ থেকে তার আগে আমরা বিস্তারিত যাওয়ার আগে, তার আগে আমরা একটু বলি কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু বলে নেওয়া ভালো। এই 5টি বিভাগ থেকে, মানে ভাগ থেকে বা জনশ্রুতি থেকে মূলত প্রশ্ন আসে এইভাবে, যে কোনো 2টি দেবে, 4 যোগ 4। কিভাবে দেবে? হয়তো দিল পৌরাণিক কাহিনী কিংবদন্তি বলতে কি বোঝো, এদের ইতিহাস রচনা, এদের গুরুত্ব বা ভূমিকা কি। অথবা তোমার দিতে পারে পৌরাণিক কাহিনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো, ইতিহাস রচনা, এদের ভূমিকা কি বা গুরুত্ব কি। এরকম ভাবে যে কোনো 2টো দেবে, 2টো বলতে কি বোঝো বা সংজ্ঞা কি, ইতিহাস রচনা, এদের ভূমিকা। এইভাবে আমাদের সংসদে প্রশ্নটা আসে, বিগত বছরগুলিতে এইভাবে এসেছে, আগামী দিনেও ধরে নেওয়া যায় এইভাবেই আসতে পারে। চলো তাহলে আমরা এবার পৌরাণিক কাহিনী বা মিথস নিয়ে আলোচনা করা যায়। মিথস কি? মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে এসেছে মিথ শব্দটি, যার অর্থ হলো ঐতিহ্য, ট্র্যাডিশন। বৃহত্তর অর্থ যদি আমরা এর মানে করি তাহলে দাঁড়ায় যে কোনো ঐতিহ্যগত গল্পগাথা, যে কোনো ঐতিহ্যগত গল্পগাথা আমাদের মিথ শব্দের গ্রিক শব্দ এটি। তাহলে আমরা যদি পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায় এটাকে ভাবি, তাহলে আমরা কি বলা যেতে পারে। আর প্রাগৈতিহাসিক যুগ কখন কাকে বলা হয়? যে সময়ে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, যে সময়, সেই সময়টা প্রাগৈতিহাসিক যুগ। তাহলে এই যুগের বিভিন্ন পৌরাণিক কাহিনী বা মিথ থেকে সেই যুগের বেশ কিছু ঐতিহাসিক উপাদান জানা যায়। তাহলে মিথটা কি জিনিস, পৌরাণিক কাহিনী কি? প্রাগৈতিহাসিক, দেখো আমি লিখে দিয়েছি, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। আরেকটু ভালো করে যদি বলা যায়, এটি সাহিত্যের সর্বপ্রথম রূপ, এক কথায় মৌখিক ইতিহাস। জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলির ভিত্তি হলো মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানা কাল্পনিক ঘটনা। বিখ্যাত একজন ঐতিহাসিক জে.এফ. বিয়ারলেইন তিনি বলেছেন, তার মতে আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ যা সম্ভবত আমাদের জিন এ লিপিবদ্ধ থাকে, তাকেই বলা হচ্ছে পৌরাণিক কাহিনী। উদাহরণ হিসেবে আমরা বলা যেতে পারে দেবী দুর্গার কাহিনী, মহাকবি কালিদাসের কাহিনী, গ্রিসের জিউসের কাহিনী, রোমান পুরাণের রোমুলাসের কাহিনী,
বেহুলা লক্ষিন্দরের কাহিনী, আরো আছে অনেক। এগুলো সবই হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনীর উদাহরণ। তো এক্ষেত্রে তোমাদের আরেকটু বলা দরকার, এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে সমগ্র বিশ্বে অনেক পৌরাণিক কাহিনী আছে সারা পৃথিবী। এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে, কমন কাহিনী আছে, অর্থাৎ সাধারণ কাহিনী আছে, যেগুলোকে বলা হচ্ছে বিশ্ব, যার মধ্যে বিশ্বজনীনতা রয়েছে। যেমন বিশ্বব্যাপী বন্যা, প্রায় অধিকাংশ ধর্মে এটা আছে পৌরাণিক কাহিনীতে। পৃথিবীর প্রায় প্রতিটি জনগোষ্ঠীতেই একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যে একসময় ভয়ঙ্কর বন্যায় সারা পৃথিবী ডুবে গিয়েছিল এবং তাতে নৌকায় একটি মাত্র মনুষ্য পরিবার ও বিভিন্ন প্রজাতি একজোড়া করে পশু রক্ষা পেয়েছিল, এবং যখন আবার পৃথিবী জেগে উঠেছিল তার থেকেই আবার জগৎ সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। পেগান ধর্মের মূর্তি, এটাও একটা বিশ্বজনীনতা রয়েছে। এই হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনীর মূল বিষয়। উদাহরণ তোমায় দিতে হবে। পৌরাণিক তাহলে কিভাবে লিখবে? পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায়, মিথ শব্দটি কোথা থেকে এসছে, পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায়, উদাহরণ অবশ্যই দেবে। এবারে আমরা সংক্ষেপে দু একটি ওই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেব। বৈশিষ্ট্যগুলির মধ্যে কি আছে? প্রথম, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তটা কি না, পৌরাণিক কাহিনীগুলি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রে বর্তমান মানব সমাজে প্রচলিত। সেই জন্য বিয়ারলেন বলছেন পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। আমি এখানে সংজ্ঞা দিয়েছি। আর কি আছে? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রাগৈতিহাসিক বিবরণ। এখানে কি আছে? প্রাগৈতিহাসিক বিবরণ। পৌরাণিক কাহিনীগুলো হলো প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। মানব সভ্যতার উন্মেষের আগে মানুষ কেমন ছিল তার বিভিন্ন খণ্ডচিত্র পাওয়া যায় এই কাহিনীগুলোর মধ্যে থেকে। তৃতীয়ত কি আছে? বিষয়ের বিশিষ্টতা। এই বৈশিষ্ট্যের মধ্যে তৃতীয়ত রয়েছে বিষয়ের বিশিষ্টতা। পৌরাণিক বিষয়ে বিবরণের ভাষা এমন হয় যা আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলির বিবরণ দেয়। চতুর্থত কি রয়েছে? পরিচয়ের ভিত্তি। পরিচয়ের ভিত্তিতে কি আছে না, পৌরাণিক কাহিনীগুলি হলো কোনো সমাজ এবং সম্প্রদায়ের পরিচয়ের মূল ভিত্তি। কোনো সমাজ বা সম্প্রদায়ের অতীত পরিচয় কি ছিল তা পৌরাণিক কাহিনীগুলি থেকে অনেকটা জানা সম্ভব হয়। পঞ্চমত কি আছে? জীবনের অর্থবহতা, এর একটা প্রধান বৈশিষ্ট্য। এখানে কি আছে না, পৌরাণিক কাহিনী হলো এক ধরনের বিশ্বাস যা জীবনকে অর্থবহ করে তোলে। এই হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনী। এবার হচ্ছে সেকেন্ড পার্ট, হচ্ছে এইটার সেকেন্ড পার্ট হচ্ছে গুরুত্ব। তাহলে প্রশ্নটা কিভাবে আসে বলেছি, পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো, এর গুরুত্ব। কিংবদন্তি বলতে কি বোঝো, এর গুরুত্ব। অথবা ইতিহাস রচনার ভূমিকা, একই, যে কোনো দুটো দেবে। পাঁচটি জনশ্রুতি আছে তার মধ্যে যে কোনো দুটো দেবে। চলো আমরা এবার একটু গুরুত্বটা দেখে নিতে পারি। প্রথমে হচ্ছে এর প্রধান গুরুত্ব হচ্ছে সত্য ঐতিহাসিক উপাদান। এখান থেকে আমরা যে সমস্ত উপাদান ইতিহাসে পাই তা সত্য ঐতিহাসিক উপাদান। কিরকম না, পৌরাণিক কাহিনীগুলিতে অতীত ইতিহাসে বহু সত্য যথার্থ উপাদান লুকিয়ে থাকে। যেমন জে.এফ বিয়ারলেন মনে করেন যে মিথ বা পৌরাণিক কাহিনীগুলি হলো গল্পের আকারে কোনো মানব সংস্কৃতির সত্য ঘটনা প্রকাশ করে। অর্থাৎ এ একেবারে গল্পের আকারে মানব সভ্যতার যে অতীত ঘটনা তা প্রকাশ করে। দ্বিতীয়ত হচ্ছে সময়কাল নির্ণয়। আমরা এই সমস্ত পৌরাণিক কাহিনী থেকে অনেক সময়কাল নির্ণয় করতে পারি। তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ এগুলো আমরা নির্ণয় করতে পারি। আর একটা সব থেকে বড় কি, বংশলতিকা।
অর্থাৎ বিভিন্ন পৌরাণিক যুগের বিভিন্ন যে বংশ লতিকাগুলো আছে, বিভিন্ন রাজবংশের নাম পরিচয় বা বিভিন্ন ঘটনা, এগুলো আমরা সেই সময় জানতে পারি। আর কি আছে না, আর আছে ধারাবাহিকতা। অর্থাৎ একটা যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত একটা যে ধারাবাহিক সূত্র, অর্থাৎ যে আমরা যে এটা বিভিন্ন একটা কি বলবো তোমাদের, যে একটা সূত্র এটা চলে আসে, সেটা আমরা অর্থাৎ ধারাবাহিকতা। পৌরাণিক কাহিনীগুলো ইতিহাসে ধারাবাহিকতা রক্ষা করে। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে প্রাচীন মানব সভ্যতা সংস্কৃতি সম্পর্কিত যে বিভিন্ন গল্প বহু যুগ অতিক্রম করে বর্তমান কালেও প্রচলিত রয়েছে, তা কিন্তু বহন করে এই পৌরাণিক কাহিনী। আরো কি আছে না, আর কি রয়েছে, ঈশ্বর বিশ্বাস। পৌরাণিক কাহিনীতে আমাদের রয়েছে ঈশ্বরে বিশ্বাস। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলির ধর্মভিত্তিক হওয়ায় এগুলির মাধ্যমে মানুষ ঈশ্বর এবং তার শক্তিকে গভীরভাবে উপলব্ধি করতে পারে। এই কাহিনীগুলি মানুষকে ঈশ্বরমুখী করে তোলে এবং পাঠক মনে, মানে তোমাদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্ম দেয়। আর কি আছে, নীতিগত শিক্ষার প্রদান। নীতিগত শিক্ষার প্রদান অর্থাৎ আমাদের ন্যায় নীতি শিক্ষা দেয়। কিরকম ন্যায় নীতি শিক্ষা দেয় না, জীবন মৃত্যু, সত্য মিথ্যা, ভালো মন্দ ইত্যাদি বিষয়ে আমাদের নীতিগত শিক্ষা এই পৌরাণিক কাহিনীগুলি থেকে আমরা পেয়ে থাকি। আর আছে আমাদের বিজ্ঞান চেতনার সঙ্গে সাদৃশ্য। অর্থাৎ এটা খুব সুন্দর একটি পয়েন্ট, দেখো গুরুত্ব, যেটা বর্তমানে বিজ্ঞান চেতনার সঙ্গে মিথের সাদৃশ্য লক্ষণীয়। কিরকম ভাবে না, সেই সময় বিজ্ঞান বুদ্ধি উন্মেষ না ঘটলেও পৌরাণিক কাহিনীগুলিতে মানুষের আদিম বিজ্ঞান ভাবনার প্রকাশ ঘটেছে, তা আমরা কিন্তু এখান থেকে জানতে পারি। তাই এই হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনীর গুরুত্ব। তাহলে আমাদের পৌরাণিক কাহিনী মিথ শব্দটি কোথা থেকে এসছে দিতে হবে, পৌরাণিক কাহিনীর মূল বলতে কি বোঝো সেটা দিতে হবে, উদাহরণ দিতে হবে, অবশ্যই উদাহরণ দিতে হবে, বৈশিষ্ট্য পারলে দেবে এবং গুরুত্বটা আমাদের দিতে হবে। এই হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনী। এবারে আমরা পড়ব কিংবদন্তি। তাহলে আমরা এর পরের অংশটা হচ্ছে আমরা কিংবদন্তি নিয়ে আলোচনা করি। কিংবদন্তি যেটাকে বলা হচ্ছে লিজেন্ড। লিজেন্ড শব্দটি ল্যাটিন শব্দ লিজেন্ডা থেকে এসেছে। ল্যাটিন শব্দ লিজেন্ডা থেকে এসেছে, লিজেন্ডা। এর কিন্তু সঠিক কোনো বাংলা সর্বজনগ্রাহ্য প্রতিশব্দ সেরকম ভাবে প্রচলিত নেই। তবে সাধারণত পাশ্চাত্য জগতে প্রচলিত লিজেন্ড আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিককে বাংলায় বলা হয় কিংবদন্তি। আবার একটু দেখো, যেহেতু সঠিক কোনো নেই, তবে সাধারণত পাশ্চাত্য জগতে প্রচলিত লিজেন্ড আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিককে বাংলায় বলা হয় কিংবদন্তি। তাহলে কিংবদন্তি বলতে কি বোঝায় একবার দেখি। একটু আমি এখানে লিখে দিয়েছি, দেখো তোমরা। আধা সত্য বা অসত্য যে গল্পগাথা লোক পরম্পরায় বহুশ্রুত হয়ে কোনো দেশ বা জাতির সাংস্কৃতিক গৌরবকে প্রতিষ্ঠিত করে, যার আংশিক ঐতিহাসিক ভিত্তি থাকে, সেই গল্পগাথা বা কাহিনী হলো কিংবদন্তি। কোন স্থানের কোনো ঘটনাকে অবলম্বন করে অথবা কোনো ব্যক্তির বীরত্বকে কেন্দ্র করে, এই যে এইটা একটু মারাত্মক, কোনো স্থানের কোনো ঘটনাকে অবলম্বন করে অথবা কোনো ব্যক্তির বীরত্বকে কেন্দ্র করে তৈরি হয় কিংবদন্তি। একেবারে ডক্টর আশুতোষ ভট্টাচার্য একেবারে প্রাসঙ্গিকভাবে বলেছেন, লিজেন্ড সাধারণত কোনো বীর কিংবা চরিত্র অবলম্বন করিয়া রচিত ইতিবৃত্ত।
অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতেই পারছি কিংবদন্তি মানেই হচ্ছে বীর গাথা। এটাকে যদি আমরা সংক্ষেপে বীর গাথাও লিখতে পারি, বীর গাথা লিখলেও অসুবিধা নেই। তাহলে কিংবদন্তি মানেই আমরা যা দেখতে পাচ্ছি বীর গাথা, অর্থাৎ বীরত্বের কাহিনী। অর্থাৎ সেই সময় মানুষ মনে করতেন এই মানুষগুলি একটা সময় তারা ছিলেন এবং তাদের এই কাহিনীগুলো, গল্পগুলি বাস্তবে ঘটেছিল বলে তারা মনে করেন। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম অসংখ্য কিংবদন্তি চরিত্র ছড়িয়ে রয়েছে, যাদের বীরত্বপূর্ণ কাহিনী আমাদের কাছে আজও খুব আনন্দ দেয় বা এগুলো আমাদের অনেক নীতি শিক্ষা দেয়। যেমন রয়েছে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, আমাদের বিক্রমাদিত্য আছে, গোপাল ভাঁড় আছে, এছাড়াও আমরা দেখেছি হারকিউলিক্স আছে, প্রমিথিউসের কাহিনী আছে। এগুলো সব আমরা দেশ বিদেশের বিভিন্ন বীরগাথার গল্প কাহিনী আমরা পড়ে থাকি বা প্রচলিত আছে। এবার আমরা এই হচ্ছে আমাদের কিংবদন্তি বলতে কি বোঝায়, কিংবদন্তি লেজেন্ডা কিভাবে এসছে, কোন শব্দ থেকে, এ বলতে কি বোঝায় এটা আমাদের দিতে হবে, এর উদাহরণ আমাদের দিতে হবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের এইভাবে লিখতে হবে। এবার আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো দেখি, বিষয়বস্তু, কিংবদন্তিতে অবশ্যই কিছু না কিছু একটা বিষয়বস্তু অবলম্বন করে গড়ে ওঠে, কোনো না কোনো বিষয়বস্তুকে অবলম্বন করেই গড়ে ওঠে। তার কারণ হচ্ছে কিংবদন্তি কোনো বিষয়বস্তু ছাড়া গড়ে উঠতে পারে না, বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ইতিহাস নির্ভর কাহিনী হতে পারে, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী হতে পারে, আধ্যাত্মিক ঘটনা হতে পারে, ইত্যাদি হতে পারে বীরত্বের কাহিনী। আর কি আছে, চরিত্রের অস্তিত্ব, দু নম্বরে কি আছে, চরিত্রের অস্তিত্ব। অর্থাৎ কিংবদন্তির ঘটনাবলীর সম্পূর্ণ ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলেও, ঐতিহাসিক ঘটনা থাক বা না থাক আর কি, সাধারণত স্বীকার করে নেওয়া যে কিংবদন্তির চরিত্রগুলি অতীতকালে একসময় ছিল। অর্থাৎ এই বীরত্বের কাহিনীগুলো একটা সময় প্রচলিত ছিল এবং সত্যিই ঘটেছিল। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিক্স, প্রমিথিউস, কিংবদন্তি চরিত্রের অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকগণ, প্রায় অধিকাংশ ঐতিহাসিকগণই নিশ্চিত। তারা যে সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান, সাহসী, মানব দরদী ছিলেন সে কথা স্বীকার করতে নিতে বাধা নেই। আর একটা আছে বিষয় ও কল্পনা। এগুলো কি, কিংবদন্তি ইতিহাসের একটা বলতে গেলে অপক্ষ ফসল। কিরকম না, প্রাথমিক অবস্থায় কিংবদন্তিতে ঐতিহাসিক ঘটনার সূত্র নিহিত থাকলেও কিংবদন্তির ঘটনা পরবর্তীকালে পল্লবিত হতে হতে প্রকৃত ইতিহাসের বহু ঘটনা মুছে যায়। তাই কিংবদন্তি থেকে সঠিক ইতিহাস সেরকম ভাবে আমরা পাই না বলে অনেকে আবার মনে করে। আর কি আছে, অতিরঞ্জন। কিংবদন্তি ঘটনার বিবরণে অতিরঞ্জন বলে একটা আছে আমাদের, অবশ্যই এখানে অতিরঞ্জিত কিছু বিষয় থাকে। কি, কিংবদন্তি ঘটনার বিবরণে সর্বদাই অতিরঞ্জন থাকে, কিছুটা অবশ্যই থাকে। অতীতে কোনো ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন অতীত, মানবীয়, অতিমানবীয়, অবিশ্বাস্য, অতিরঞ্জিত কিছু ঘটনার সংযোজন থাকে। আর কি থাকে, গুণগান। যে চরিত্রের সেখানে বা যে বীর গাথার কথা বলা হয় তার কিছু গুণগান এখানে করা থাকে। এই হচ্ছে আমাদের কিংবদন্তির বৈশিষ্ট্য। এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের গুরুত্ব, অর্থাৎ কিংবদন্তির গুরুত্ব কি বা ইতিহাস রচনা এর ভূমিকা। ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাসের উপাদান হিসাবে কিংবদন্তির গুরুত্ব আছে। বিভিন্নভাবে ঐতিহাসিক গুরুত্ব লক্ষ্য করা যায় বা ইতিহাস রচনায় আমাদেরকে সহযোগিতা করে। কিরকম ভাবে, যেমন মৌখিক ইতিহাসের উপাদান হিসাবে কিংবদন্তির গুরুত্ব আছে। গুরুত্বগুলি কি কি আছে, যেমন ঐতিহাসিক তথ্যের সূত্র। আমি কিন্তু শুধু পয়েন্টগুলো লিখেছি, তোমাদের বিস্তারিত লিখতে হবে, আমি বলে দিচ্ছি। এগুলো তোমাদের বিস্তারিত করে লিখতে হবে, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। বৈশিষ্ট্যগুলি এত বিস্তারিত যদি না চায় তাহলে না লিখলেও চলবে। শুধু যদি কিংবদন্তি বলতে কি বোঝো তাহলে এইটুকু লিখলে হবে, উদাহরণ দিলেই হবে।
বৈশিষ্ট্য দিয়ে একটা দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, কিন্তু গুরুত্ব তো আলাদা করে আসবেই। গুরুত্ব কি সেক্ষেত্রে আমি বলছি, প্রথম পয়েন্টটা হচ্ছে ঐতিহাসিক তথ্যের সূত্র। কি আছে এখানে? বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়। যেমন সীতারকোট, বেহুলার বাসরঘর, এরকম বিভিন্ন থেকে আমরা সেই সময়ের কিন্তু অনেক তথ্য আমরা জানতে পারি। এখন একটু বইটা ফলো করবে, আমি আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আর বিস্তারিত গেলাম না। দ্বিতীয়ত কি হচ্ছে? আনন্দদান। না, এই কিংবদন্তির ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসে, তো ফলে লোক সমাজকে কিন্তু এটা এক ধরনের আনন্দ দিয়ে থাকে। কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান আছে বলেই এগুলো কিন্তু বংশ পরম্পরায় বর্তমান কাল অবধি আজকে আমাদের কাছ অবধি এসে পৌঁছেছে, তাই আমরা এগুলো জানতে পারছি। তৃতীয়ত কি? শিক্ষাদান। শিক্ষাদান কি? বর্তমান কালে মানুষের কিংবদন্তি ঘটনাগুলি অতীতের নৈতিকতা, বীরত্ব, এগুলো দিয়ে আমাদের মধ্যে একটা নীতিবোধ জাগ্রত করে। এগুলি থেকেই আমাদের নৈতিক শিক্ষা লাভ করি, জীবনে চলার পথকে আরো সুগম করে তুলি। আর কি আছে? না, ঐতিহাসিক ভিত্তি। এই যে কিংবদন্তি চরিত্রের একটা ঐতিহাসিক ভিত্তিও আছে। কি সেই ঐতিহাসিক ভিত্তি? না, কিংবদন্তি কাহিনী রূপকথার কাহিনীর মতো সম্পূর্ণ কাল্পনিকও নয়, কিন্তু এর কিছু কিছু ক্ষেত্রে ঐতিহাসিক তথ্য রয়েছে এবং ঐতিহাসিকরা স্বীকার করেছেন এর অস্তিত্ব রয়েছে। বহু ক্ষেত্রেই কিংবদন্তির কাহিনীগুলির বাস্তব ভিত্তি আছে, এবং আছে বলেই ইতিহাস তার সাক্ষী হয়ে থাকছে। বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালী পুজোর ভিত্তিতে আজও একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়। এই কিংবদন্তি থেকে যথার্থ ঐতিহাসিক উপাদান পাওয়া সম্ভব। রঘু ডাকাতের কাহিনী তো আমাদের সবাই কম বেশি জানা, ফলে সেখান থেকে আমরা একটা ঐতিহাসিক উপাদান জানতে পারি। এই হচ্ছে আমার আজকের প্রথম পার্ট। আমার পরে আরেকটা ক্লাসে আমি বাকি তিনটে আমি একটা ক্লাস নেব। এই অবধি থাকলো আমাদের আজকের ক্লাস, এবং সকল ছাত্রছাত্রীকে আরেকবার অনুরোধ শেষ করার আগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই একটু উপকৃত হয়। আশা করি এইভাবে একটু পড়লে পরে পরীক্ষার প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি যথাযথ উত্তর দেব, এবং আরও যদি বিস্তারিত জানার দরকার তাও জানাবে। ধন্যবাদ সকলকে, এবং ভিডিওটি দেখবে।